প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত আছি প্রেত চক্রের 92 নাম্বার এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ বৃহস্পতিবার, আজও তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকে দুটি ঘটনার শেষটা খুবই মর্মান্তিক। প্রথম ঘটনাটা যে পাঠিয়েছে সে তার নাম ঠিকানা বলতে অনিচ্ছুক, আর দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে আমাদের প্রেত চক্রের একজন নিয়মিত শ্রোতাবন্ধু আবুল হোসেন। আশা করি আমাদের দুজন বন্ধুর পাঠানো ঘটনাগুলো আজকের এপিসোডটাকে জমজমাট করে তুলবে। আশা করছি আজকের দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে, ভয় লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এপিসোডটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবে ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। তাহলে আজকে আর দেরি করব না, স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার শুভ, তুমি কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। আমি তোমার চ্যানেলের একজন শ্রোতা। বেশ কয়েকদিন ধরে তোমার গলায় সত্যি ভৌতিক ঘটনাগুলো শুনছি, বেশ ভালোই লাগছে। তাই আমি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা তোমার সাথে শেয়ার করছি। আশা করছি তুমি ঘটনাটা সবার সাথে শেয়ার করবে। যেমনভাবে ঘটনাটা ঘটেছিল আমি ঠিক সেইভাবেই লিখছি, তুমি একটু সাজিয়ে গুছিয়ে নিও। আমরা মোট 5 জন বন্ধু ছিলাম। তার মধ্যে ঘটনাটা যার সঙ্গে ঘটে তার নাম তপন, ছদ্মনাম। তপনের সঙ্গে আমার বন্ধুত্ব খুবই গভীর ছিল। আমরা প্রায় ভাই ভাই ছিলাম। এবার আমাদের বাড়ির রাস্তাটার কিছুটা বর্ণনা দিই। এখানে পাড়ার আসল নামের জায়গায় নকল নাম ব্যবহার করছি। ধরো আমাদের পাড়ার নাম জেলেপাড়া, আর তার পাশে যে পাড়াটা আছে তার নাম পালপাড়া। এই দুটি পাড়াকে আলাদা করেছে বেশ বড় একটা খাল। খালটা একটা বড় নদীতে গিয়ে মিশেছে। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার জন্য একটা কংক্রিটের কালভার্ট করা ছিল। খালটা যেহেতু নদীর সঙ্গে যুক্ত ছিল তাই খালটাতে বেশ বড় বড় মাছ পাওয়া যেত। তাই আমাদের পাড়া ও আশেপাশের এলাকার অনেক মানুষ ওই খালটাতে নৌকা করে মাছ ধরত। ওই যে কালভার্টটা ছিল যেটা দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় যাতায়াত করা যেত, তো ওই জায়গাতে একটা চায়ের দোকান ছিল। ওই চায়ের দোকানটাতে আমরা 5 বন্ধু প্রায় সব সময় আড্ডা মারতাম। ওই চায়ের দোকান থেকে সামনের দিকে কিছুটা গেলে একটা বস্তি পড়ে। ওই বস্তিটা পার হলে প্রথমে পড়ে আমার বন্ধু তপনের বাড়ি। সেখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে কিছু দূর গেলে আমার বাড়ি পড়ে। তপনের বাড়িটা ছিল একদম খালের পাশাপাশি, আর ওর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা হিজল গাছ ছিল। হিজল গাছটা অনেক পুরনো আর অনেক বড়, অধিকাংশটাই খালের ওপরে ঝুঁকেছিল। ওই এলাকা এবং আশেপাশে এলাকার লোকজনেরা বলতো ওই হিজল গাছটা নাকি ভালো না, ওই হিজল গাছটাই নাকি ভূতেদের বাসা। এতটা পর্যন্ত আমি আমার এলাকার বর্ণনা দিলাম। এবার আসি আসল ঘটনায়। আমরা যে 5 বন্ধু ছিলাম তাদের মধ্যে তপন ছিল সবচেয়ে সাহসী। ও ভূত পেত কিছু আছে বলে কখনো বিশ্বাসই করতো না। তো আমরা যখন চায়ের দোকানে আড্ডা মারতাম বা ওর বাড়ির কাছাকাছি ওই খালটাতে বসে ছিপে করে মাছ ধরতাম, মাঝে মাঝে ওকে আমরা খ্যাপাতাম যে তুই তো ভূত পেত বিশ্বাস করিস না, জানা একবার রাতে গিয়ে হিজল গাছটা থেকে একটা ডাল ভেঙে নিয়ে আয়। এই রকমভাবে মাঝে মাঝে নানান রকম কথা বলে ওকে আমরা খুব রাগিয়ে দিতাম। যখন ও খুব রেগে যেত তখন ও গুলতি নিয়ে এসে ওই হিজল গাছটার দিকে ইট বা পাথর দিয়ে তাক করে মারত। মাঝে মাঝে পুজোর সময় ছোট ছোট পটকা জ্বালিয়ে ওই গাছটার দিকে ছুঁড়ত। এইসব করায় ওর বাড়ির লোক ওকে খুব বকাবকি করত, কিন্তু আমরা যখন ওকে খ্যাপাতাম তখন ওর এত কিছু মাথাতেই থাকতো না। আমরা গ্রামের ছেলে, মাঝে মাঝে যখন কোনো ছুটি থাকতো সবার বাড়ির থেকে চাল, ডাল, আলু এইসব নিয়ে এসে আমরা পিকনিক করতাম। নানান জায়গা থেকে কাঠ কুড়িয়ে এনে কাঠের উনানে রান্না করতাম, বেশ মজা হতো। এই রকমই একদিন পিকনিক করছি, রান্না করতে করতে হঠাৎ আমরা দেখতে পেলাম যে জ্বালানির কাঠ হয়তো কিছুটা কম পড়বে। খালের পাশে যে হিজল গাছটা ছিল ওই হিজল গাছটাতে অনেক শুকনো ডালপালা ছিল, কিন্তু আমাদের ওই গাছটার কাছে যেতে বেশ ভয় লাগতো।
তপন যেহেতু ভূতপ্রেত বিশ্বাস করতো না, তাই ওকে আমরা বললাম, তুই তো ভূতপ্রেত বিশ্বাস করিস না, জানা ওই হিজল গাছটা থেকে কটা শুকনো ডাল কেটে আন। তপন তখনই কিছু কথা না বলে বাড়ির থেকে একটা কাটারি এনে হিজল গাছটা থেকে কয়েকটা ডাল কেটে আনে। সময়টা তখন দুপুর 1টা কি 1:30 হবে। তপন কাঠ আনবার পর আমরা রান্না বান্না সেরে বেশ হৈ হৈ করে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে ফুটবল খেলতে চলে যাই। আমরা যেদিন পিকনিক করলাম তার কয়েকদিন পরের কথা। পাশের পাড়ায় ফুটবল ম্যাচ থাকায় আমরা 5 বন্ধু মিলে সেখানে ফুটবল ম্যাচ খেলতে যাই। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা বেশ কিছুটা সময় সবার সঙ্গে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে খেয়াল করলাম যে সন্ধ্যা হয়ে এসেছে। ওখান থেকে বাড়ি ফিরতে প্রায় 15 মিনিট মতো সময় লাগবে, হেঁটে ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে পুরো অন্ধকার হয়ে যাবে, তাই আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমিও তপন সবার পেছনে হাঁটছিলাম, বাকি 3 জন আমাদের সামনে সামনে হাঁটছিল। কিছুক্ষণ হাঁটার পর আমরা ওই কালভার্টের কাছে চলে আসলাম। কালভার্ট পার করে বস্তি, এবং তারপরে প্রথমে তপনের বাড়ি, তারপরে আমাদের বাড়ি। গ্রামের রাস্তা, সন্ধ্যার সময় প্রায় পুরোটাই অন্ধকার বলা চলে। আমরা যখন তপনের বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে ওর বাড়ির থেকে কিছুটা দূরে, ওই সময় সামনের দিকে যে বন্ধুরা হাঁটছিল ওদের মধ্যে থেকে একজন আমাকে ডাকে এবং আমি দৌড়ে তাদের কাছে চলে যাই। তপন তখন হাঁটতে হাঁটতে একা পড়ে গিয়েছিল। যখন আমি ঠিক তপনের বাড়ির সামনে আসলাম, পেছন ঘুরে দেখলাম তপন নেই। আমি ভাবলাম হয়তো তপন বাড়ি ঢুকে গেছে। আমরাও দেরি না করে যে যার মতো বাড়ি চলে গেলাম। রাত 9:30 নাগাদ তপনের বাড়ি থেকে আমার বাড়িতে ফোন আসে যে তপন নাকি এখনও বাড়ি ফেরেনি। আমাকে জিজ্ঞাসা করায় আমি বললাম আমরা তো একসঙ্গেই আসলাম, কিন্তু যখন তপনের বাড়ির কাছে আসলাম তখন দেখলাম ও নেই। আমাদের থেকে একটু পিছিয়ে পড়ায় আমরা ভাবলাম যে ও হয়তো বাড়ি ঢুকে গেছে। ওই রাতে আর তপনকে খুঁজে পাওয়া যায় না। পরদিন সারাদিন কেটে গেলেও তখনও আর তপনকে খুঁজে পাওয়া যায়নি। বিকালবেলা নাগাদ যখন জেলেরা নৌকা করে মাছ ধরবে বলে বড় নদীতে যাচ্ছিল, তখন ওদের বাড়ির থেকে কিছুটা দূরে যে হিজল গাছটা ছিল, ওই হিজল গাছের নিচে কাদার মধ্যে উপুর হয়ে একটি মানুষকে পড়ে থাকতে দেখা যায়। জেলেরা নৌকাটা নিয়ে ওই হিজল গাছের কাছে যায়। তা ওই জেলেরা পাড়ে নেমে ওই মানুষটাকে সোজা করে। নাকের কাছে হাত নিয়ে দেখে যে নিঃশ্বাস চলছে। যেহেতু উপুর হয়ে পড়েছিল তাই পুরো মুখেতে কাদা লেগেছিল। তারপরে জেলেরা ওই খালের জল দিয়ে ওর মুখটাকে ভালো করে ধুয়ে দেয়। তারপর ওকে চিনতে পেরে তপনকে ওর বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার পর থেকে তপন আর বাড়ির থেকে বের হতো না, বেশিরভাগ সময় একা একা থাকতো। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। তপনের শরীর আগের থেকে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমরা মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করতে আসতাম, কথা বলার চেষ্টা করতাম, কিন্তু ও আমাদেরকে পাত্তা দিত না। ওর বাড়ির লোককে একটা ওঝাকে দেখানোর জন্য বলি। ওরা একটা ওঝাকে দেখায় এবং সে একটা মাদুলি তপনকে পরবার জন্য দেয়, কিন্তু তাও তপনের স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। তারা ডাক্তারও দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। এই ঘটনার প্রায় 5-6 মাস পর তপন মারা যায়। আমি এখনও সেই দিনের কথাটা ভুলতে পারিনি। আশেপাশের এলাকার সবাই বলে ওই হিজল গাছে যে আত্মারা বাস করত তারাই নাকি তপনের ওই অবস্থার জন্য দায়ী। এর কয়েক মাস পর তপনের বাবা মা ওই বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় চলে যায়। ঘটনাটা ঘটে 2009 সালে। এখন আমরা 4 বন্ধুই কাজ করি। সবার সঙ্গে খুব কষ্টে কখনো সখনো দেখা হয়, কিন্তু যখন তপনের কথাটা মনে পড়ে তখন আমার মন খুব খারাপ হয়ে যায়। শুভ, এই ছিল আমার ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে এবং তুমি সিলেক্ট করবে। সবাইকে ভৌতিক ঘটনা শোনাও আর তোমার পীরচক্র চ্যানেলটিকে আরও বড় করে তোলো। দারুণ। আজকে প্রথমেই কিন্তু আমরা একটা মর্মান্তিক ঘটনা শুনে নিলাম। একজন বন্ধুকে হারানোর ঘটনা। অত্যন্ত কষ্টের, কিন্তু তার সঙ্গে জিনিসটা ভয়ানক বটে।
তোমাদের কেমন লাগলো ঘটনাটা চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছে যদি এই রকম কোনো ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু দেরি না করে ঝটপট আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আর একবার মনে করিয়ে দিই, prechchakra23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। আশা করছি ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকবে। চলো, তোমাদের জন্য আরও একটা ঘটনা আছে, সেটা এবার শুনে নেওয়া যাক। শুভদা, আমি প্রেতচক্র চ্যানেলের একজন শ্রোতা ও ভক্ত। এই চ্যানেলের অনেক ঘটনা আমি খুব মন দিয়ে শুনি। ভুল জানাজার ভয়ঙ্কর পরিণতি, পরপর 5 বার মৃত বাচ্চার প্রসব, স্কন্ধকাটার কবলে, জিনের বিয়ে ইত্যাদি ঘটনাগুলো আমার মনকে কাঁদিয়ে দেয়। তাই অনেক দিন ধরে ভাবছি আমার এক বন্ধুর কলেজ জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক প্রেম কাহিনী তোমায় লিখে পাঠাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রাতে থাকি। ঘটনাটি আজ থেকে প্রায় 12-13 বছর আগের। আরমান আমার কলেজের সবথেকে প্রিয় বন্ধু। নবীন বরণের দিন। কান্দিরাজ কলেজে আমি ও আরমান দুজনেই সেকেন্ড ইয়ারের ছাত্র। আরমান খুব ভালো গান গাইতে পারত। নবীন বরণের উৎসবে গোটা কলেজ প্রাঙ্গণ মিউজিক, লাইট ও মিষ্টিতে ভরা। ফাংশন আরম্ভ হলো। স্টেজে প্রবেশ করলো ফার্স্ট ইয়ারের ছাত্রী শবনম। লাল সালোয়ার কামিজ পরা রোগা মেয়েটি যেন সকালের সোনালি আভা ছড়িয়ে স্টেজে গিয়ে উঠল। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। গানের ছন্দে ছন্দে আকাশি রঙের ওড়নাটা কোমরে জড়িয়ে সে যখন নাচছিল, মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে মেনকা মর্তে এসেছে। আমরা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। এবার স্টেজেতে আরমানের নাম ঘোষণা হলো। আমরা সবাই আরমানকে স্টেজে পাঠালাম। ও স্টেজে গিয়ে প্রথমেই গিয়ে উঠল, দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। চারদিকে হাত তালিতে ফেটে পড়ল। শবনম আরমানের দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। আরমানও দেখি শবনমের দিকে চেয়ে গানখানি গাইছে। আরমান যখন স্টেজ থেকে নিচে নামলো, আমরা সবাই ওকে বললাম, তুই তো নাচের গান গাইবি বলে উঠলি, তো হঠাৎ এমন গান গাইলি কেন? জবাবেও বলল, জানি না ভাই, আমার মন থেকে হঠাৎ গানটা বেরিয়ে এলো। যাই হোক, এরপর আমরা সন্ধ্যার দিকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওখানে শবনমের সঙ্গে দেখা হলো। আমরা একই বাসে বাড়ি ফিরলাম। তবে শবনমের বাড়ি আমাদের গ্রামের অনেক আগে। এরপর থেকেই প্রায় শবনমের সঙ্গে আরমানের দেখা হতো। ধীরে ধীরে ওই পরিচয় প্রেমে পরিণত হলো। আরমান ও শবনম নিজের নিজের বাড়িতে জানালো যে তারা একে অপরকে বিয়ে করতে চায়। দুজনেই শিক্ষিত ও সচ্ছল পরিবারের, তাই তাদের পরিবারও রাজি হয়ে গেল। তবে শর্ত হলো যে ফাইনাল পরীক্ষা হবার পরেই তাদের বিয়ে হবে। কিন্তু এরই সঙ্গে মাস দুয়েক পরে শবনমের খুবই জ্বর বমি হওয়ার খবর পাওয়া গেল। আরমান ফোনে বলল যে ভয় করো না, ঠিক হয়ে যাবে। ওই দিন রাতে শবনমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকালে শবনমের মৃত্যু হয়। আরমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। শবনমকে কবরে মাটি দিয়ে আসার পর থেকেই আরমান প্রায় পাগলের মতন হয়ে গেল। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, কলেজে যাওয়াও বন্ধ করে দিল। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। অনেক বোঝাবার পর আরমান আবার পড়াশোনা আরম্ভ করলো, আর আমি কাজের সূত্রে বোম্বে চলে আসলাম। তার কয়েক মাস পর শুনি আরমান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এর পর থেকে আসল ঘটনা শুরু। বছর দুয়েক পরে নবীনবরণের অনুষ্ঠানে আরমান বাড়ি ফিরতে দেরি করে, কারণ ঠান্ডার সময় অনুষ্ঠান শেষ হতে দেরি হয়, আর তার কারণেই বাস পেতেও দেরি হয়। সে যখন বাস স্ট্যান্ডে নামে তখন কোনো অটো বা রিক্সা ছিল না। হাঁটতে হাঁটতে আরমান বাড়ির দিকে পা বাড়ায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই খোলা মাঠ। সে যখন ওই মাঠ দিয়ে হাঁটছে তখনই একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ধীরে ধীরে কান্নার আওয়াজটা আরও কাছে আসতে থাকে। এবার সে দেখে তারই সামনে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরমান মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কে আর কোথার থেকে এসছো? এত রাতে কেন কাঁদছো?
মেয়েটা তখন আরও জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আরমান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি শবনম। আমি প্রতি রাতে তোমার পথ চেয়ে এই রাস্তায় বসে থাকি, আর আজ তোমাকে পেলাম। এসো আমার সঙ্গে। আরমান কোনো কিছু বলতে পারল না। সে মন্ত্রমুগ্ধের মতো শবনমের পিছু পিছু চলে। কিছুক্ষণ পর তারা একটা কবরস্থানে পৌঁছায়। আরমান বলে, আমাকে কোথায় নিয়ে এসছো? শবনম বলে, এসো আমার ঘরে। এরপর তারা একটা মাটির কবরের উপরে গিয়ে বসে। ধীরে ধীরে আরমান দেখতে পায় সুন্দর একটা মাটির ঘরের মধ্যে শুয়ে আছে। সুন্দর সাদা বিছানার উপর শবনম বসে আছে। আরমান তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর বলছে, আমি ঘুমাতে চাই, আমাকে ঘুম পাড়িয়ে দাও। শবনম ধীরে ধীরে তার মাথায় হাত বোলাচ্ছে। আরমান ঘুম ঘুম চোখে দেখতে পায় যে হাজার হাজার সাদা পোশাক পরা মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। কারোর মুখে হাসি, আবার কারোর চোখে ঘৃণার আগুন ঠিকরে বেরাচ্ছে। সবাই বলছে, ওকে বের করে দাও, ওকে মেরে ফেলো। বলতে বলতে তারা আবার আরমানের দুই হাত ধরে টেনে হিঁচড়ে শবনমের কাছ থেকে আরমানকে নিয়ে আসে। আরমান চিৎকার করে বলতে থাকে, বাঁচাও আমাকে শবনম। শবনম সবাইকে বলে, ওকে ছেড়ে দাও, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সাদা পোশাক পরা লোকগুলো বলে ওঠে, ওকে মরতে হবে। আরমান এটা দেখে আঁতকে ওঠে, আর তখনই ওর জ্ঞান ফিরে আসে। সে দেখে একা কবরস্থানে পড়ে রয়েছে। সে দৌড়ে পালাতে যায়, কিন্তু সামনেই কবরের ওপরে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে মাজারের পাশের ঘরে শুয়ে রয়েছে, আর তার পাশেই পীর বাবা মাথায় হাত বোলাচ্ছে। সামনে দাঁড়িয়ে তার বাবা মা। আরমান অস্পষ্টভাবে বলে ওঠে, শবনম তুমি কোথায়? পীর বাবা এবার তার গায়ে হাত বুলিয়ে বলে, এবার কোনো ভয় নেই, তুমি ভালোভাবে চোখ চেয়ে দেখো, তোমার বাবা মাও আমাদেরকে। আরমান যেন ঘুম থেকে জেগে ওঠে। পীর বাবা তখন একটা তাবিজ আরমানকে দিয়ে বলে, কাল জুম্মার নামাজ পড়ে ডান হাতে তাবিজটা 15 দিনের জন্য পড়ে থেকো, সব বালা মুসিবত কেটে যাবে। যাই হোক, আরমান সুস্থ হয়ে ওঠে। বোম্বে থেকে জানতে পারি বছর খানেকের মধ্যে আরমানের বিয়ে হয় সাদিয়ার সাথে। সাদিয়াও খুব ভালো মেয়ে, দেখতে সুন্দরী, আর সবথেকে বড় কথা, সাদিয়াও সুন্দর নাচতে পারে এবং গাইতেও পারে। আমি ঈদের নামাজ পড়ে আরমানের বাড়ি যাই সবার সঙ্গে দেখা করতে, আর আরমানের মেয়ের জন্য সুন্দর একখানা পুতুল নিয়ে এসেছিলাম দেব বলে। ওদের বাড়িতে গিয়ে দেখি সাদিয়া ভাবি, মেয়ে এবং আরমান সবাই ক্ষীর ও নানান রকম মিষ্টান্ন বানিয়ে খেতে বসেছে। আমাকে দেখে ওরা খুব খুশি। আমি আরমানের মেয়েকে কোলে নিয়ে পুতুলটা তার হাতে দিয়ে বললাম, খুকুমণি, এটা তোমার জন্য বোম্বে থেকে এনেছি। তখন আরমানের মেয়ে মিষ্টি মিষ্টি গলায় বলে, আমার নাম খুকুমণি না, আমার নাম শবনম, তোমার পুতুলটার নাম খুকুমণি। আমি সাদিয়া ভাবির দিকে তাকাই। তাকাতেই উনি বললেন, হ্যাঁ ভাই, আমি ওর এই নামই দিয়েছি। শুধু দেখলাম আরমান মাথা নিচু করে বসে আছে। আমি ওর নরম গালটাতে আলতো করে টিপে দিয়ে বললাম, হ্যাঁ, তুমিই তো শবনম। চোখের জলটা ধরে রাখতে পারলাম না। সোজা ওদের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে গেলাম। শুধু একটা কথা মনে এলো, আজ বোধ হয় শবনমের আত্মার শান্তি পাবে। আর আমার এই লেখা ঘটনা যদি তুমি শোনাও, তাহলে এটি হবে শবনমের বড় উপহার। লেখা খুবই খারাপ, কষ্ট করে পড়ে নিও। শেষ করলাম, আবুল হোসেন। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি? আজকের দুটি ঘটনাই কিন্তু বেশ ভয় ছিল। প্রথম ঘটনাটিতে আমরা একজন বন্ধুকে হারানোর ঘটনা শুনেছিলাম, আর দ্বিতীয় ঘটনাটিতে একজন প্রেমিকাকে হারানোর ঘটনা শুনে নিলাম। আশা করছি দুটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আশা করছি এইভাবে পরবর্তী দিনেও তোমরা আমাদেরকে সাপোর্ট করবে।
আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, কমেন্টগুলো এবার একটু পড়ে নেব। শুভ দাস কমেন্ট করছে, দুটি ঘটনাই খুব ভয়ের ছিল। রিচা লিখছে, দারুণ ছিল ঘটনাগুলো। আকাশ মণ্ডল, গল্পগুলো অনেক ভয়ের ছিল। সুদেশনা সিনহা রায় বলছে, দুটি ঘটনাই ভালো ছিল, ভেরি গুড। এমডি জাকারুল, অনেক ভালোবাসা। সন্দীপ হাতুই বলছে, দাদা একটু স্লো বললে আরও ভালো হতো, ঘটনাগুলো শুনতে ভালো লাগলো। ধন্যবাদ সকলকে আমাদেরকে এইভাবে সাপোর্ট করবার জন্য, কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবার জন্য। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা, তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দে আমাদের এই ঘটনাগুলোকে শুনবে। আজকের এপিসোডে এইখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে সোমবার নতুন কিছু ঘটনার সাথে। সবসময় যেটা বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।